অবস্থার কারণ কি, মেন কারণ কি, বা এই ভরাডুবির কারণ কি বলতে? এটা তো নিঃসন্দেহে মানুষের কিছুটা আমাদের দিক দিয়ে মুখ ঘুরিয়েছে। সেটা তো ভরাডুবি নয়, আমরা মাত্র 4% ডিফারেন্সে আছি। মানুষের টোটাল রিজেক্ট করেছে তা তো না, আমরা 41%, ওরা 45%, এই তো ডিফারেন্স আছে। অতএব যতটুকু এই 4% কমেছে বা আর একটু বেশি, ধরুন না আগের উইনিংটা আমরা আগে বেশি একটু বেশি ছিলাম, সেই যে কমেছে, তার জন্য নিঃসন্দেহে মানুষ একটু বিমুখ হয়েছে। সেই কারণ সে সমস্ত পরবর্তীকালে নিঃসন্দেহে আলোচনা হবে। এত চাপ সব 4-5 দিন হয়েছে। এটার পেছনে দায়ী কে, পিকে যে আপনাদের, সেক্ষেত্রে কি বলবেন? না না, দায়ী পাই না, যেটা হচ্ছে হিন্দু ভোটটা হিন্দুদের ওরা বোঝাতে চেয়েছিল, হিন্দুরা একটু বেশি ভোট দিয়েছে, মানুষ বুঝেনি। এরপর কি হয়েছে, চারিদিকে বিজেপি করেছে, তারা হিন্দু রামরাজ্য বলেছে, জয় শ্রীরাম বলেছে, বুঝিয়েছে। এই গত 5 দিন ধরে যেভাবে বিজেপি অত্যাচার করে যাচ্ছে, এটাই কোনো রামরাজ্যের কথা? আগে 2009 থেকে আস্তে আস্তে করে 2026-এর মে পর্যন্ত ক্রিমিনাল রাজ, আমি বালি থেকে আরম্ভ করে চাপদানি পর্যন্ত ক্রিমিনাল রাজ শেষ করেছি। আজ শ্রীরামপুরের বুকে ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। বিজেপি সমস্ত শেষ করে দিয়েছে। বিজেপি এই 5 দিনের মধ্যে তারা যা করছে, যেভাবে এই কালকে আমাদের রাজ্যধরপুরের পার্টি অফিসটা, যে কি জায়গাটার নাম, রাজ্যধরপুরের পার্টি অফিস কালকে রাত্রেবেলা দখল করেছে, মন্দিরের পাশে পার্টি অফিসটা। সেটা আমি কালকে রাত্রেবেলা শ্রীরামপুরে এসে যখন শুনলাম, তারপরে আমাদের সন্তোষ সিং চেষ্টা করেছিল, তারপরে আমি পুলিশের সঙ্গে কথা বলে রাত্রিবেলায় পুলিশ পাঠিয়ে তাদেরকে আমাকে রেস্কিউ করতে হয়েছে, পাঠিয়ে বিয়ে করছে। এটা কি কালচার বিজেপি, না এটা শুভেন্দু অধিকারীর কালচার, চিফ মিনিস্টারের কালচার? এটাও আমি জানতে চাই, আমি এটাও জানতে চাই। আগে যেদিন থেকে আমরা হেরেছি, তারপর থেকে যে অকথ্য অত্যাচার চলছে, যে বিজেপি যেভাবে হিংসার ছড়াচ্ছে, হিংসার বলি হচ্ছে, আজকে কি হচ্ছে ভাই? আজকে বাঙালি মন কি বলছে বাঙালিরা, যে আজকে সমস্ত মোটরসাইকেল করে সমস্ত গুটখাখোর, উত্তরপ্রদেশ বিহারের লোকেরা গুটখাখোর সমস্ত চারিদিকে বাড়ি পোড়াচ্ছে, মেয়েদের গায়ে হাত দিয়ে টানছে, কি করছে? এটা সনাতনী বা হিন্দু? তাহলে বাঙালির উপর অত্যাচারটা তো বাড়ছে। রাজ করছে কে? রাজ করছে কতগুলো গুটখাখোর, রাজ করছে এখন, আসল রাজ করছে উত্তরপ্রদেশ বিহার থেকে আসা সমস্ত বিহারিরা। তারা বাঙালিদের উপর অত্যাচার করছে, তারাই রাজ করছে। এক্ষেত্রে পিকে যে আপনাদের ট্র্যাজেডি, পিকের কথা ছেড়ে দিন, পিকে পূর্ণ হয়ে গেছে, পিকে নিয়ে প্রশ্ন কি না, সেটা হচ্ছে এই হারের পেছনে কি তাদের এটা হচ্ছে, দেখুন নরেন্দ্র মোদী, অমিত শাহ, যেহেতু পিকে না আইপ্যাকের একজনকে অ্যারেস্ট করলো, আইপ্যাকের অ্যারেস্ট করে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে বললো ইমিডিয়েটলি তৃণমূলের সঙ্গে সঙ্গ ছাড়তে হবে, ইলেকশন আগে ছেড়ে দিয়ে দেখেছে সমস্ত ডাটা, তৃণমূলের সব ডাটা বিজেপির কাছে চলে গেল। ঠিক ইলেকশনের 5 দিন আগে হয়েছে, 4-5 দিন আগে হয়েছে, বা 2-3 দিন আগে হয়েছে। এটা ডেমোক্রেসি, গণতন্ত্র নাকি? এটা গণতন্ত্র? ভারতবর্ষ গণতন্ত্রবিহীন একটা দেশ। সেক্ষেত্রে কি এই ডাটা নিয়ে এই ভরাডুবির পেছনে যেটা করেছে, সেটা কি অন্যভাবে গণনার দিনই বা কি ধরনের? গণনাতে তো পুরো মারপিট করে গণনা থেকে বার করেছে। আপনি চাইছেন যে সমস্ত কিছু ট্রান্সপারেন্ট হবে, আপনি নির্বাচনের আগে ট্রান্সপারেন্ট করলেন, নির্বাচনের দিন প্রিসাইডিং যেখানে যেখানে বুথ হয়েছে 4টে করে আপনি সিসিটিভি লাগিয়ে দিলেন, সবাই দেখতে পাচ্ছে। স্ট্রং রুমে আপনি সিসিটিভি লাগিয়ে দিলেন, বাইরে থেকে প্রেস কর্নার করলেন। অথচ কাউন্টিং এর সময় যখন কাউন্টিং হচ্ছে, তখন তার বাইরে এসে, কাউন্টিং এর বাইরে এসে কোনো কেউ তো সিসিটিভি দেখতে পাচ্ছে না। আসল রেজাল্টটা তো কাউন্টিং এ, সেই কাউন্টিংটাই যদি না থাকে, কাউন্টিংটাই যদি মানুষ না দেখতে পায়, তাহলে রইলটা কি? হোল সিস্টেম, এটাতে মানুষের জনমত আসেনি জনমতকে ডিস্টর্টেড করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজেপির সঙ্গে আমাদের ভোটের ডিফারেন্স কত? 32 লাখ।
অ্যাপিল পেন্ডিং কত নাম ডিলিশনের 34 লাখ। তার 34 লাখ লোককে বাদ দিয়ে জনমত হবে? এই এই ইয়ের জন্যে অভিষেক যে যতটা এফর্ট দিয়েছিল, দিদিমণিও যতটা এফর্ট দিয়েছিল, তাতে কার কারণে একটু হলো এই দেখুন, দুজনেই প্রচুর পরিশ্রম করেছে। দিদিও তো প্রচুর পরিশ্রম সারা বছর করে, অভিষেকও সারা বছর পরিশ্রম করে, সবাই মিলে পরিশ্রম করেছে। কিন্তু পরিশ্রম তো আমাদের দলের নেতা নেত্রী কর্মী সবাই পরিশ্রম করেছে, এটা তো করছে না, কিছু গদ্দার ছাড়া সবাই পরিশ্রম করেছে। তো এছাড়া আর তাতে আসেনি, এটাতে কোনো মানে এটা করা যাবে কি? জীবনে তো সবসময় তো আর জেতা হয় না, জেতা হারা সবার মধ্যে আছে। মানে হার থেকেই কি আবার জেতার নতুন? অফকোর্স, এটাই তো শুরু। মানুষ একটা লড়াই লড়ে, লড়াই লড়ার পর যখন জেতে না, তারপরের দিন থেকে যে সরকার করে বা কার ক্ষমতা দেয়, তার বিরুদ্ধে থেকে তার পরের থেকে একটু 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 করে লড়াইতে তাদের চলতে থাকে। আমি তো মনে করি যে মমতা ব্যানার্জি আবার দেখবেন বিরোধী দল নেত্রী হিসেবে লড়ে আবার দেখবেন আরেকটা ইতিহাস তৈরি করবে। একটা ইতিহাস তো 2011-তে তৈরি করেছিল, যে সিপিএম কে সরিয়ে ইতিহাস তৈরি করেছিল। আর আজকে আবার দেখবেন এই বিজেপিকে সরিয়ে মমতা ব্যানার্জি আরেকটা ইতিহাস তৈরি করবে। এই যুদ্ধক্ষেত্রে আপনারা বলেছেন যে হারিনি, সেই জন্য এই রেজিগনেশন দেয়নি বা কালকে অনুষ্ঠানে, সেটা নিয়ে কি বলবেন? কিসের রেজিগনেশন? এই যে 3 মাস কি মমতা ব্যানার্জি ছিল নাকি? 4 মাস চিফ মিনিস্টার হিসেবে কাজ করতে দিয়েছে? 4 মাস কি ইলেকশন কমিশন চিফ মিনিস্টার হিসেবে কাজ করতে দিয়েছে? জিজ্ঞেস করুন তো চিফ সেক্রেটারি যাকে অ্যাপয়েন্ট করেছিল সে চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করেছিল কিনা? কার ইনস্ট্রাকশনে দেখা করেনি? একটা ফাইল পাঠিয়েছিল কিনা জিজ্ঞেস করুন না। তুমি 4 মাস ধরে একটা সিটিং চিফ মিনিস্টারকে তুমি অপমান করবে, আর তারপর বলে রেজিগনেশন হলো না কেন? আর গোটাটাই তো নরেন্দ্র মোদী করেছে, অমিত শাহ করেছে। এই যেদিনকে বিজেপি জিতে গেল, দেখা গেল যে আটকে থাকা পয়সা পুরোটাই রিলিজ করে দিয়েছে, জন নিশান অনেক কিছু কোটি কোটি টাকা পাস করে দিয়েছে, এতদিন আটকে রেখেছিল। মানুষের কল্যাণে টাকা দিয়েছে, আমার সেখানে নিঃসন্দেহে সাধুবাদ জানাবো, যাই হোক। কিন্তু এই টাকাটা আটকে রেখেছিল তৃণমূলকে জব্দ করার জন্য। ভিন্ডিকটিভ পলিটিক্স। নরেন্দ্র মোদী অমিত শাহ চোখে মুখে ভিন্ডিকটিভনেস থাকে, আর কিছু নেই। ভারতবর্ষের গণতন্ত্র আজকে বিপন্ন। আপনাদের দলেরই কিছু জন দেখা যাচ্ছে আপনার লোকসভা এলাকাও মানে আপনার বিরুদ্ধে কথা বলছে, বা অনেকের বিরুদ্ধে যে রেজাল্ট বেরোবার পারে। শুনুন, আমার এতে কিছু এসে যায় না, যে যা ইচ্ছে বলুক। কোশ্চেন হচ্ছে এই যে আইপ্যাক এদেরকে বড্ড বেশি সম্ভাবনা ধরিয়ে দিয়েছিল সব ক্যান্ডিডেট হবে, এমন সব ক্যান্ডিডেট হওয়ার অ্যাসপিরেন্ট করে দিয়েছিল, আর ক্যান্ডিডেট হয়নি বলে এখন যে যার মতো গালাগাল দিচ্ছে। আবার যারা হয়নি, যাদের অ্যাসপিরেন্ট ছিল বা যারা চেঞ্জ হয়েছে, তারা ক্যান্ডিডেটকে এখন যারা ক্যান্ডিডেট তাদেরকে হারানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই যে 24 জন বিধায়ক, যারা বিধায়ক ছিল, তাদের সরিয়ে দেওয়া কি একটা ভুল বলবেন? কিছু ভুল নয়, তারা হাঁটতে পারতো, আপনি বলুন না। কিছু ক্যান্ডিডেট আছে, আপনি 15 মিনিট হাঁটতে বলুন না, হাঁটতে পারতো। কিছু ক্যান্ডিডেট আছে তারা 3 বছর বিধানসভার মধ্যে যায়নি, তার পরবর্তীকালে যে ক্যান্ডিডেট তাকে হাত জোর করে করে ক্ষমা চাইতে হয়েছে আগের ক্যান্ডিডেটের জন্য। সেই ক্যান্ডিডেট হয়তো 8,000 ভোটে হেরেছে, 9,000 ভোটে হেরেছে, আর যে ক্যান্ডিডেট 3 বছর ধরে যায়নি তাকে তো গেলে জামানত বাজেয়াপ্ত হতো মশাই। আপনারা বলছেন ক্রিমিনাল কেন রয়েছে, তোলাবাজ কেন রয়েছে তৃণমূলে, আপনারাই বলছেন। সেই তৃণমূল তোলাবাজদের যখন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন আপনি বলছেন কেন ওদের সরিয়ে দেওয়া হলো? যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরই তো নিয়ে বিজেপির দল করেছিল, অনেকের বিরুদ্ধেই অভিযোগ ছিল একসময়, যে এখন মুখ্যমন্ত্রী তারও বিরুদ্ধে অনেক এলিগেশন ছিল এককালে, এখন তিনি হচ্ছে। দেখুন, বিজেপি একটা পার্টি, এটা ওয়াশিং মেশিনের পার্টি। চুরি করো, চুরি করো, ডাকাতি করো, যখন যতদিন উল্টো দিকে থাকবে, ক্রিমিনাল থাকবে। আর যদি তুমি চলে যাও বিজেপিতে, নরেন্দ্র মোদী অমিত শাহ স্পর্শে তুমি একবারে সাধু হয়ে যাবে। এটা দেখতেই পাচ্ছেন তো সোশ্যাল মিডিয়ায়, যে নরেন্দ্র মোদী একদিন এই আমাদের এখনকার মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কথা বলেছিল, আজকে তাকেই তো ওত পড়াতে হচ্ছে। তাহলে কোনটা ঠিক? এদেরই তো বলেছিল এই চোরদের জায়গা নেই, সেই চোরদের ধরেই ওকে পাঠিয়ে আজকে বিজেপিকে আসতে হলো বাংলায়। এখন বলছে যে পুরনো কেস, যে সময় বিজেপি কর্মীদের
মারধর দেওয়া বা সেই কেসগুলো ওপেন হবে, আর এদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেগুলোকে বাতিল করা হবে এই নিয়ে। এটা রাজনীতির খেলা চলতে থাকবে, যে কেমন চলবে। তো এটা তো কেস করেছিল, ওটা তো পোস্ট পোল ভায়োলেন্সের কেস করেছিল, ওদের তো সিবিআই ছিল, এনআইএ ছিল, পারেনি। আমরা তো আরজিকর কেসে একদিনের মধ্যে কলকাতা পুলিশ তো অ্যারেস্ট করেছিল একজনকে, তার ফাঁসি, তার যাবজ্জীবনও হয়েছে। তো আজকে চন্দ্রনাথ রাও রথ 5 দিন হয়ে গেল আমাদের ছেড়ে চলে আসার পর, বিজেপি মাননীয় মুখ্যমন্ত্রী খোদ লোক, আজ 5 দিন হয়ে গেল, কেন অ্যারেস্ট হলো না? এখনো? সত্যিকারের লোককে অ্যারেস্ট করুন। আর একটা প্রশ্ন আছে, উনি যাই হোক মধ্যমগ্রামে বাড়ি ছিল কেন? ওয়াই এট মধ্যমগ্রামে কেন? আত্মসহায়ক থাকে, তার বিরোধী দল নেতার সঙ্গে থাকতো, তার তো তাই কাজ। সে কলকাতায় থাকবে কি কাঁথি ফাঁথি যেখানেও থাকবে। নিজাম প্যালেসে রয়েছে, নিজাম প্যালেস থেকে কেন চলে গেল? নিজাম প্যালেসে কেন লাগলো না? বেহালার বাড়িতে কেন লাগলো না? আপনারা কেউ জানতেন যে ও মধ্যমগ্রামে থাকে? কোন প্রেস জানতো? কেউ জানতো why he was at মধ্যমগ্রাম? কিন্তু তার আসল দোষী শাস্তি পায়, এবং এটা তো ব্যর্থতা। 24 ঘন্টা হয়ে গেল মুখ্যমন্ত্রী হয়েছে, হয়নি কেন? তার আগে থেকে তো ক্ষমতা ছিল, সমীপ ভট্টাচার্য তো বারবার নবান্ন আর এখানে দৌড়চ্ছিল। 5 দিন হয়ে গেল, পুলিশ তো আজ 3.5 মাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, ওদের সঙ্গে রয়েছে। ওদের ডিজি ছিল, ওদের সিপি ছিল, সব জায়গাতে, তাই তো? নোটিফিকেশনের পর থেকে তাদের পুলিশ আজ পর্যন্ত 5-6 দিন হয়ে গেছে ঘটনা, কেন ওরা অ্যারেস্ট হলো না? কেন? এবং আরেকটা প্রশ্ন উঠছে, যে প্রশ্নটা হচ্ছে, শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় থাকে, ক্ষমতার রয়েছে, তখনই তার পিয়েরা মারা যায় কেন? 2013 প্রদীপ ঝা, তার মৃত্যু হলো, পাওয়ারে রয়েছে, মমতা ব্যানার্জির খোদ লোক, তার হলো না। 2018 সুইসাইড করলো ওর সিকিউরিটি, ওয়াইফকে দিয়ে ভয়ে কমপ্লেন করাতে পারেনি, পরবর্তীকালে কমপ্লেন করলো। রাজ্যের মন্ত্রী, পাওয়ারফুল মন্ত্রী, হলো না। 2019 কোভিডে একটা রহস্যজনক মৃত্যু হলো, তখনও ক্ষমতায় আছে, হলো না। এবার 2021 থেকে 2026 4 মে পর্যন্ত উনি পাওয়ারে নেই, কারেক্ট? তো পাওয়ারে নেই, কেউ কিচ্ছু হলো না। যেই 4 মে হয়ে গেল, তারপরে কেন ওনার এই আত্মসহায়ক মারা গেল? তাহলে পাওয়ার, শুভেন্দু অধিকারীর পাওয়ার যখনই থাকছে, তখনই তার একটা আত্মসহায়ক কেন মারা যাচ্ছে? আপনি একজন লয়ার হিসেবে কি বলবেন এই লয়ার হিসেবে বলবো যে এটার মধ্যে অনেক, এটা একটা যেমন ইনভেস্টিগেশনের ব্যাপার, ইনভেস্টিগেশন করুক, কিন্তু কতগুলো কোশ্চেন তো রয়েছে যে বারবার কেন উনি ক্ষমতায় থাকলে ওনার একটা করে আত্মসহায়ক মারা যায়, আর মধ্যমগ্রামে ওনার বাড়ি ছিল কেন, সেই প্রশ্নটা আমার লয়ার মনে বারবার জাগছে। এটা কোনো নর্মাল লোকের মধ্যে থাকতে পারে না। আমি ধরুন শ্রীরামপুরে থাকি, তো আমার আত্মসহায়ক যদি কোথাও আছে, সে শ্রীরামপুরে না থাকলে হাওড়া থেকে আর শ্রীরামপুরের মধ্যে কোথাও একটা তো থাকবে, রিসরায় থাকবে, লিডুয়ায় থাকবে, রিসরায় থাকবে, কাছাকাছি থাকবে তো তার বাড়ি। আর তাছাড়া ওখানে তো ওর বউ সহ ও তো একা থাকতো, ওর বউ বাচ্চা তো থাকে চণ্ডীপুরে, ও একা কেন ওখানে থাকতো? যেটা হচ্ছে এই আপনারা যে বলেছিল যে রেজাল্ট সঠিক হয়নি, সেই কারণে আদালতে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে কি বলবেন? অপেক্ষা করুন, দেখতে পাবেন। আদালতে যাওয়ার চান্স, অপেক্ষা করুন, দেখতে পাবেন। কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা বলেছে সব দলকে একসাথে নিয়ে এদের বিরুদ্ধে লড়ার জন্য, কি বলবেন? না, আমাদের দিদি বলেছেন যে আমি সবাইকে অনুরোধ করছি, কাউকে বলেনি, যে আমি সবাইকে অনুরোধ করছি
যে সবাই মিলে একটা আসুক, বিজেপি যে অত্যাচার করছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়ি, যে গণতন্ত্রকে নষ্ট করছে সেই গণতন্ত্রকে লড়ি। তো বলেছেন, এর মধ্যে রিয়াকশন দিয়েছে সিপিএম, কেন ওনার ডাকে যাবো? আসবেন না, উনি তো অনুরোধ করেছেন, আসতে পারেন। উনি ডেকেছেন, ওনার ডাকে কেন আসবেন জানেন? ওনার ডাকে আসবেন কারণ এখনো আমরা 41%, সিপিএম সেখানে 3 থেকে 4%, সেই জন্য আপনি আসবেন। আসতে হলে আসবেন, আর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করতে হলে রাজনীতি করবেন। আরেকটা প্রশ্ন আছে, এবারে কি দিল্লির রাজনীতিতে কিছুটা তৃণমূল স্ট্র্যাটেজি চেঞ্জ করবে? স্ট্র্যাটেজি আমাদের কিছু চেঞ্জ করে না, সেগুলো আলোচনা হবে, আলোচনা হয়ে কথা বলবো। তাতে কি কংগ্রেস প্রাধান্য বাড়বে আগে চেয়ে? সেটা দেখা যাবে না পরবর্তীকালে। কংগ্রেস তো, এটা তো সত্যি কথা যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ভদ্রতা করে দিদিকে তো ফোন করেছেন, ভালো করেছেন, এবং তামিলনাড়ুর সম্বন্ধে যে ডিসিশনটা নিয়েছেন ঠিকই করেছেন।